কোথাও যুদ্ধ যুদ্ধ খেলা, আহত ক্ষুধার্ত শিশুর বাঁচার আরতি। আধুনিকতার বীজমন্ত্রে পাশবিক উল্লাসে বিশ্ব রাজনীতি। জীবের শ্রেষ্ঠত্বের তকমা নিয়ে মানবতা আর প্রকৃতি থেকে আমরা যোজন যোজন দূরে। প্রকৃতি কিন্তু নিয়ম করেই এখনো ফুলে ফুলে রাঙিয়ে তুলছে ধরিত্রী, ভালোবাসা আর সবুজে স্নিগ্ধ করছে প্রাণ। এই স্নিগ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, মানবিক হোক পৃথিবী। এই প্রত্যাশা শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বুধবার 24 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 7 মে 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম যুদ্ধ আর মানবতার কথা, কিন্তু এরই মাঝে নতুন আরেক যুদ্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বিশেষ অভিযানে গভীর রাতে 9টি স্থানে হামলার কথা জানায় ভারত। এতে পাকিস্তানের নারী ও শিশুসহ 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 35 জন। জবাবে পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের। রাতভর লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের মধ্যে চলেছে গোলাগুলি। আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে আরও বিস্তারিত জানব। পেহেলগামে 22 এপ্রিল সন্ত্রাসী হামলার পর থেকেই কথার ঝাঁজ, অভিযোগ, পাল্টা অভিযোগ আর পদক্ষেপ নিচ্ছিল ভারত পাকিস্তান। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিচ্ছিন্নভাবে গোলাগুলিও চলছিল। কিন্তু বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। একটি দুটি নয়, 9টি আলাদা স্থানে চালানো হয়েছে হামলা। যদিও মোট কতটি জায়গায় হামলা চালানো হয়েছে সেই সংখ্যা নিয়ে দুদেশের তথ্যে তফাৎ থাকলেও মুজাফফরবাদ, কোটলি, ভাওয়ালপুর সহ কয়েক স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। আমরা আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন কিভাবে ভারত বর্বর হামলা চালিয়েছে, কিভাবে বেসামরিক নারী আর শিশুকে হত্যা করেছে। আমরা শিগগিরই এসব আপনাদের সামনে তুলে ধরব। পাকিস্তান দাবি করছে বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা চালানো হয়েছে। এতে নারী, শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার খবর মিলেছে। ভারতীয় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে মসজিদকেও। ভারত বলছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। যেসব স্থানে হামলা করা হয়েছে সেগুলো সন্ত্রাসী স্থাপনা, এমন দাবি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানে শুরু হয়েছে তাদের অভিযান অপারেশন সিঁদুর। এতে দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ অংশগ্রহণ আছে। ভারতের হামলার আধ ঘন্টা যেতে না যেতেই খবর আসে পাকিস্তানের পাল্টা হামলার। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR থেকে জানানো হয়, কাশ্মীরের ভারত অংশেও হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে বিধ্বস্ত হয় একটি ভারত ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট। ভূপাতিত করা হয় একাধিক ভারতীয় যুদ্ধ বিমানও। রাতভর লাইন অফ কন্ট্রোলে চলে দুই পক্ষের গোলাগুলি। ইতিহাস সাক্ষী, পাকিস্তান কোনোদিনই হামলা শুরু করেনি। এবারে নিজেদের আত্মরক্ষার অধিকার আছে আমাদের, বিশেষ করে যখন ভারত নির্লজ্জ হামলা চালিয়ে বেসামরিক নারী শিশুদের হত্যা করল। পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও এখন পর্যন্ত এ বিষয়ে বা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি মোদী সরকার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, পাক ভারত পাল্টাপাল্টি হামলায় সরব গোটা বিশ্ব। দুপক্ষকেই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আমরা বলছিলাম জাতিসংঘ মহাসচিব দুদেশের উত্তেজনার এই ইস্যু পৌঁছেছে হোয়াইট হাউসেও। ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের এই পদক্ষেপ লজ্জাজনক। সেই সাথে জানান, পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের এই সংঘাত দ্রুত শিথিল হবে এই আশাবাদ জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন। আহ্বান জানিয়েছেন পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে দুপক্ষকে আবারও আলোচনার দুয়ার খোলার।
be doing it at something. Steve quickly established himself as one of the toughest, smartest, and best negotiators in the selling. Now it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. এই হামলার ঘটনা লজ্জাজনক পরিস্থিতি আমরা কাছ থেকে পর্যবেক্ষণ করছি। ভারত ও পাকিস্তান দীর্ঘদিন থেকে লড়াই করছে। আমাদের আশা দ্রুত সুরাহা হবে এই উত্তেজনার। দর্শক, বন্ধ হোক যুদ্ধ খেলা, পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এই প্রত্যাশাই রাখছি। আমরা একটু এবারে চলে যাব আমাদের নিয়মিত আয়োজন পত্রিকায়, দেখে নেব আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। আমরা প্রথমেই সমকালের শিরোনামগুলো দেখে নেব। শিল্পে টানা গ্যাস সংকট, উৎপাদনে ভাটা, সারা দেশে সরবরাহের চিত্র এখানে দেখানো হয়েছে। চাহিদার তুলনায় গ্যাস মিলছে 40% কম, কলকারখানার চাকা ঘুরছে ধুকে ধুকে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ভালুকা সহ দেশের সব শিল্পাঞ্চলেই অভিন্ন পরিস্থিতি। এমন পরিস্থিতিতে শিল্প টিকে থাকা কঠিন। গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের প্রভাব এবং উত্তরণের উপায় নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর সাবেক সভাপতি ও বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। নেতাকর্মীর উচ্ছ্বাসে ভেসে ঢাকায় খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিলেন লাখো নেতাকর্মী। হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া, সঙ্গে 2 পুত্রবধূ। দ্বিতীয় দিনেও আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়নি। ঋণের কিস্তি নিয়ে জটিলতা, পরবর্তী বৈঠক 19 মে। ক্রলিং পেগের মধ্যে ওঠানামার সীমা বৃদ্ধির আলোচনা হচ্ছে। আপত্তিকর শব্দের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের। ফ্রেমিংয়ের রাজনীতি বন্ধ ও বিতর্কে অংশ নিতে আহ্বান 6 নারীর। দর্শক, সমকালের শিরোনামগুলো তো আমরা দেখে নিচ্ছিলাম। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোর প্রথম পাতায় অনেকটাই সুস্থ খালেদা জিয়া, চিকিৎসা শেষে দেশে ফেরা। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন। হেঁটে বাসায় ঢুকলেন তিনি। আমরা সমকালেও পড়ছিলাম, বিতর্কিত 9টি ধারা বাদ, আগের মামলা বাতিল। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কন্টেন্ট শাস্তিযোগ্য অপরাধ। ঈদুল আজহায় এবার টানা 10 দিন ছুটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। বাড়তি ছুটির কারণে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কম হতে পারে, তবে অর্থনীতির ক্ষতির আশঙ্কা আছে। একদিনে 3 দেশে হামলা, ইসরায়েলের, মধ্যপ্রাচ্যের সংঘাত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় 48 জন নিহত হয়েছেন। দর্শক, প্রথম আলো শিরোনামগুলো আমরা পড়ে নিচ্ছিলাম। চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। জনতার ভালোবাসায় সিক্ত, চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া। আমরা প্রত্যেকটি পত্রিকাতেই পড়ছিলাম। হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ, 5 আগস্ট পতনের পরবর্তী রাজনীতি। চট করে দেশে ফিরে আসা সহ তার নানান নির্দেশনার অডিও ছাড়ছেন কদিন পরপরই। দলীয় আবেগে মাঠে নেমে ঝুঁকিতে সাধারণ নেতাকর্মীরা, মার হচ্ছেন পাকড়াও। ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার আহ্বানে কেউ আর রাজপথে নামবেন না। উজ্জীবিত জাতীয় রাজনীতি, আপোষহীন নেত্রীর প্রত্যাবর্তন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, প্রাদেশিক সরকার প্রতিষ্ঠায় দ্বিমত এনসিপির। মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন। কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ দাবি। দর্শক, আমরা যুগান্তরের শিরোনামগুলোতেও চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আমরা চলে যাব এবারে দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতে। সাইবার নিরাপত্তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, বিতর্কিত 9টি ধারা বাদ। আমরা প্রথম আলোতেও পড়ছিলাম, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির আইনি জটিলতা কাটল। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনে বিদ্যমান জটিলতা দূর করে সংশোধনী আনার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ডাক্তার জুবাইদার নির্বাসনের অবসান, 17 বছর পর মায়ের ছোঁয়া পেলেন তিনি।
চিকিৎসকদের উপর হুকুম দিয়ে ওষুধ লেখা বন্ধ করতে হবে, সাক্ষাৎকারে কমিশন প্রধান ডাক্তার AK আজাদ খান। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো তো আমরা দেখে নিচ্ছিলাম, সবশেষে আমরা চলে যাব কালের কণ্ঠে। আনন্দ উচ্ছ্বাস বিপুল জনস্রোত, আমরা প্রত্যেকটি পত্রিকায় দেখছিলাম। বেগম জিয়ার ত্যাগ ও প্রাপ্তি সবার জন্য শিক্ষণীয়। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আগের 9 ধারা বাতিল। ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি, দিনে আদায় করতে হবে অতিরিক্ত 1000 কোটি টাকা। মাসে ঘাটতি ছাড়িয়েছে 65,665 কোটি টাকা। ভোটারের বয়স 16, প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাব। ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির সংলাপ। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। আমরা কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। আমরা এবার জানবো আবহাওয়া বার্তায়। আবহাওয়া বার্তায় কি রয়েছে আজকের পূর্বাভাসে, সেই সাথে সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 32.7, সর্বনিম্ন 22.8। রংপুরে সর্বোচ্চ 31, সর্বনিম্ন 21.8। ময়মনসিংহের সর্বোচ্চ 31, সর্বনিম্ন 24.3। সিলেটে সর্বোচ্চ 35.6, সর্বনিম্ন 23.1। চট্টগ্রামে সর্বোচ্চ 33.2, সর্বনিম্ন 25.9। খুলনায় সর্বোচ্চ 35.5, সর্বনিম্ন 26.5। বরিশালে সর্বোচ্চ 35.2, সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 21.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কয়রায় 41 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তাপপ্রবাহ হতে পারে। দর্শক, আবহাওয়া পরিস্থিতিও জানছিলাম আমরা, আবহাওয়া বার্তাটি জানছিলাম। একটু জেলা শহর থেকে সরেজমিনে আবহাওয়া পরিস্থিতি জেনে আসবো। আমরা চলে যাব পটুয়াখালীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MK রানা। রানা, শুভ সকাল। কেমন দেখছেন পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি? বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা? পেছনেই দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল একটি সকাল। কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? সারিকা, শুভ সকাল। আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে পটুয়াখালীর আকাশ কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে অস্থিরতা বিরাজ করছে। কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও মুষলধারে বৃষ্টি, আবার কোথাও রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া, সেটি কিন্তু কয়েকদিন ধরেই বিরাজ করছে। আসলে যে পটুয়াখালীর আবহাওয়া শুষ্কতা কাটিয়ে আসলে এই তোমার যে এখন এই মে মাসের যে বৃষ্টিপাত, আসলে এখন কিন্তু প্রায় জেলার সব জায়গায় কিন্তু আসলে কম বেশি হচ্ছে। কখনো সকালে হচ্ছে বা কখনো বিকালে হচ্ছে, হয়তো আবার কখনো কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। আসলে আমি যদি যে মাঠটিতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পটুয়াখালীর সদর উপজেলার খলিশাখালী এলাকার যে একটা মাঠ, সেই মাঠে আসলে বাদাম মাঠে যে বাদামের যে আসলে ক্ষেত রয়েছে, সেই ক্ষেতে আসলে বেশ কয়েকদিন আগেও কিন্তু আসলে সেই ক্ষেতটি শুষ্কতা দেখা দিয়েছিল। আজকে কিন্তু সেই ক্ষেতে এসে কিন্তু আসলে সেই সতেজতা কিন্তু সেই বিরাজমান আসলে দেখা যায়। এর বাইরে আসলে সবথেকে খারাপ দিক হচ্ছে পটুয়াখালীতে এই আবহাওয়া খারাপের ফলে কিন্তু আসলে মাঝে মধ্যে কিন্তু আসলে বজ্রপাতের ঘটনা ঘটছে, সেখানে কৃষকদের মৃত্যুর ঘটনা কিন্তু অহরহ ঘটছে। এটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই আবহাওয়া ভালো এবং খারাপের মাঝামাঝি অবস্থানে বিরাজ করবে, এমনটা কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। সারিকা, রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানছিলাম সকাল 24। এই মুহূর্তের সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আমের মৌসুম তো শুরু হয়ে গিয়েছে। সাতক্ষীরার আম কিন্তু এরই মাঝে বাজারে চলে এসেছে। এরই মাঝে আরও একটি খবর আপনাদের দেই। জিআই সনদ পেয়েছে নওগাঁর নাকফজলি আম। এই আমের বিশেষত্ব নিয়ে তো জানবই, সেই সাথে সাথে নওগাঁ জেলায় আমের ফলন নিয়ে এবার একটু জেনে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, শুভ সকাল। নাকফজলি আমের কথা বলছিলাম, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটি নিয়ে তো জানবই। সেই সাথে সাথে আরেকটি বিষয় জানবো। গেল বছর নওগাঁর আম সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছে দেশের মধ্যে, এবারে উৎপাদন কেমন হয়েছে আসলে?
জি, শুভ সকাল। নিঃসন্দেহে এটি নওগাঁবাসীর জন্য অত্যন্ত খুশির খবর যে নওগাঁয় উৎপাদিত যে আম নাগফজলি সেটি আসলে জিআই সনদ পেয়েছে। আমরা একটু দেখাতে থাকি আর কথা বলতে থাকি। মূলত এই আম প্রথম চাষ শুরু হয় নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। দেশের প্রথম চাষ শুরু হয়েছিল। বিশেষ করে লম্বা আকৃতির হয়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লম্বা আকৃতির হয়, দেখতে অনেকটাই ব্যানানা ম্যাঙ্গের মতো এই আমের সাইজটা। খুবই সুস্বাদু একটি আম। প্রত্যেকটি আমের ওজন 300 থেকে 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এর যে জীবনকাল, এই জীবনকাল প্রায় 120 থেকে 130 দিন পর্যন্ত হয়। 2017 সালের দিকে প্রথম এই নাগফজলি আমের পক্ষে সংশ্লিষ্ট যে অধিদপ্তর আছে সেখানে আসলে জিআই নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল এবং সেটির প্রেক্ষিতে গত 1 মে এটি সরকারের তরফ থেকে জিআই পণ্যের যে সনদ সেটি আসলে অধিভুক্ত করা হয় এবং একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাগফজলি আম চাষী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন তার হাতে মূলত এই সনদটি তুলে দেওয়া হয় এবং এই যে ভালো খবর এটি আসবার পরে মূলত যারা নওগাঁর যারা আম চাষী আছেন তাদের মধ্যে বেশ আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, অনুপ্রেরণা কাজ করছে। আমরা তেমনই একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, সোহেল রানা। তিনি নওগাঁর অনেক বড় একজন আম চাষী, বিশেষ করে দেশব্যাপী তার সুখ্যাতি আছে। আমরা একটু জানতে চাই যে এই যে সনদ পাওয়া গেল এটি আসলে আপনাদের কাছে কতটা অনুপ্রেরণার অথবা কতটা আনন্দের? এটা অবশ্যই একটা গর্বের বিষয় নওগাঁর জন্য, কারণ নওগাঁ থেকে প্রথমবারের মতো একটা আম আমরা জিআই সনদ পেলাম। এরপরে কিন্তু দেশে এবং আন্তর্জাতিক বাজারে আমটা চাহিদা পারবে। আপনারা জেনে থাকবেন যে প্রায় বাংলাদেশে যে পরিমাণ আমের কাস্টমার আছে তার 1%ও কিন্তু এই নাগফজলি আমটাকে চিনত না বা চেনা না এখন পর্যন্ত। আমরা ফেসবুকের কল্যাণে বিভিন্ন মার্কেটিং করে কিন্তু আমরা পরিচিতি ঘটাচ্ছে এবং অলরেডি এটা ব্যাপক একটা মার্কেট পেয়েছে। আগামী দিনে যেহেতু জিআই ট্যাগের মাধ্যমে এটাতে আছে এবং দেশেও ভালো মার্কেটিং করতে পারবো এবং বিদেশেও আমটার কিন্তু সেল লাইভও ভালো, এক্সপোর্ট কোয়ালিটির একটা আম, কিন্তু যেহেতু সুস্বাদু একটা আলাদা ইউনিক একটা ঘ্রাণ আছে, স্বাদ আছে। আমটা বিদেশের মার্কেটেও কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো আশা করি যে এর ফলে, এবং আমটার পরিচিতি দিন দিন আরও বাড়বে। নিশ্চয়ই আমরাও সেটি চাই যে এটি পরিচিতি আরো ব্যাপক বাড়ুক। আপনি জানতে চাচ্ছিলেন যে আসলে নওগাঁর আমের ফলন কেমন। আমরা যে বাগানটাতে এসেছি অনেক বড় বাগান, কয়েক হেক্টর জমি জায়গা জুড়ে এই বাগান এবং এখানে গত বছর আমরা যে পরিমাণ আম দেখেছিলাম গাছগুলোতে, এবার কিন্তু আমের ফলন খানিকটা পতন হয়েছে। তবে যতটুকু আছে এখানকার চাষিরা বলছেন যে সেইটুকু ফলন যদি শেষ পর্যন্ত থাকে তাহলে তারা বেশ ভালো একটা বাণিজ্যের আশা করছেন। বিশেষ করে আপনি জানেন যে 3 থেকে 400 কোটি টাকা পর্যন্ত এই নওগাঁর আম দ্বারা বাণিজ্য হয়, সেটি আশা করছেন তারা যে এবার সেটি হতে পারে। মোটামুটি এরকমটা ছিল। মৌসুমের শেষ পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর দিন 10 পর হয়তো দেশবাসী হয়তো নওগাঁর আমের যে স্বাদ সেটি নিতে পারবে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম নওগাঁর নাগফজলি আমের কথা, যে পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এই আমের চাহিদা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে এবং আম চাষিরাও ব্যাপক আশাবাদী। দর্শক, এবারে আপনাদের আরও একটি চমৎকার বিষয় জানাই। গাছে গাছে নানা রঙের ফুল, সাথে পাখপাখালির কিচিরমিচির আর কাঠবিড়ালির দুরন্ত ছোটাছুটি। সবুজে মেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমনই মোহনীয় রূপ নিয়ে হাজির হয়েছে প্রকৃতি। আরও জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সবুজের আবরণে ঢাকা একখণ্ড নির্মল আঙিনা, তার মাঝে উকি দেয়া নানা রঙের ফুলের হাতছানি, সাথে পাখিদের কিচিরমিচির আর কাঠবিড়ালের দুরন্ত ছুটোছুটি। এমন নৈসর্গিক সৌন্দর্যের বর্ষায় মোড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে সারি সারি গাছের ফাঁকে জারুল, সোনালু, কৃষ্ণচূড়া সহ নানা ফুল যেন হাতছানি দেয় অপার্থিব এক স্নিগ্ধতার। পুরো ক্যাম্পাসের এক পাশ থেকে আরেক পাশ জুড়ে কেবলই রঙের মেলা, মাথার উপরে ফুলে ফুলে যেন অনিন্দ এক ক্যানভাস। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো সবসময় এটাকে সৌন্দর্যের রানী বলা হয়, সবসময় এতটা সুন্দর থাকে। আর আসলে বাংলাদেশে আর কোথাও আমি এরকম সিজনের ভ্যারিয়েশন আমি কোথাও পাইনি, যেখানে যে 6টা ঋতু, বাংলাদেশের যে 6টা ঋতু একমাত্র এই ক্যাম্পাসেই বোঝা যায়। এক কথায় অল ইন ওয়ান এই ক্যাম্পাসে। আমি এমন শিক্ষার্থীকেও দেখেছি যে এই সৌন্দর্যের কারণে এই ক্যাম্পাসে ভর্তি হয়েছে, শুধুমাত্র একটা বিষয় নয়। আমি ঢাকাতে বড় হওয়া, তো এরকম সবুজ খুবই কম আর এরকম রঙিন তো আরোই খুবই কম দেখেছি। খুবই সুন্দর। এই প্রকৃতিটা এত সুন্দর লাগে যে আমরা মনে হয় যে প্রকৃতির রাজ্যে বসবাস করতেছি। সারা বছর তো বটেই, এই সময়টাতে প্রকৃতি যেন উজাড় করে তুলে ধরে তার সৌন্দর্য।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও কেবল প্রকৃতির রূপ উপভোগে নানা জায়গা থেকে আসেন মানুষজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল বিউটির দিক থেকে বলতে গেলে 1 নম্বরের। তো এখানে বিভিন্ন ধরনের ফুল, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আসলে ভালোই লাগে অনেক। আপনি যদি ক্যাম্পাসের সৌন্দর্য নিয়ে কথা বলেন, এক কথায় অসাধারণ। অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমি মনে করি আমাদের ক্যাম্পাস সৌন্দর্যের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে সব কিছুতেই সেরা। মানে আমরা যখন ছবিতে দৃশ্যপট আঁকি ঠিক ওরকম যেরকম সুন্দর লাগে তার চেয়ে বেশি নিজের চোখে দেখতে আরও সুন্দর লাগে। মানে বিভিন্ন ডিফারেন্ট কালারের ফুল এক এক জায়গায় থাকে, মানে খুব সুন্দর লাগে। ক্যাম্পাসের এমন প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষা, গবেষণা আর প্রকৃতির অপরূপ পরিবেশের মেলবন্ধনে এই বিশ্ববিদ্যালয় এখন দেশের অন্যতম দর্শনীয় স্থানের একটি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে এরকম একটা নান্দনিক ইউনিভার্সিটির আমি ভাইস চ্যান্সেলর, এবং এখানে যারা শিক্ষক, যারা ছাত্র, শিক্ষার্থী সবাই ভাগ্যবান। এটা একটা ফ্যান্টাস্টিক পরিবেশ। তো আমাদের কাজ একটাই, এই ফ্যান্টাস্টিক নান্দনিক পরিবেশের সাথে একাডেমিক এক্সেলেন্সটা যোগ করতে হবে। 1753 একর আয়তনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিকভাবেও দারুণ সমৃদ্ধ, যেখানে 1000-এরও বেশি প্রজাতির গাছপালা আর পশু পাখি সহ প্রাণী আছে 300-রও বেশি প্রজাতির। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, চমৎকার সব তথ্য জানতে জানতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কিন্তু এই পর্যায়ে জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। আজ 7 মে, আজকের দিনটিতে আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আমরা জানবো, আমরা তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জানবো। 1812 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি ও নাট্যকার রবার্ট ব্রাউনিং। তিনি ভিক্টোরিয়ান যুগের একজন প্রসিদ্ধ কাব্য নাট্যকার ছিলেন। তার কবিতা, বিদ্রূপ, চরিত্রায়ন, হাস্যরস, সামাজিক ভাষ্য, ঐতিহাসিক ঘটনার বর্ণনা ইত্যাদি কারণে জনপ্রিয় ছিল। 1901 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা গ্যারি কুপার। তিনি স্বাভাবিক ও নির্ভেজাল অভিনয় শৈলীর জন্য প্রসিদ্ধ। 36 বছরের কর্মজীবনে তিনি 84টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন। নির্বাক চলচ্চিত্র যুগের শেষ সময় থেকে ধ্রুপদী হলিউডের স্বর্ণযুগের শেষ পর্যন্ত তিনি অন্যতম চলচ্চিত্র তারকা ছিলেন। 1910 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা ও রবীন্দ্রসঙ্গীত বিশারদ শান্তিদেব ঘোষ। তিনি ছিলেন শান্তিনিকেতনের আশ্রমিক। রবীন্দ্রনাথের কয়েকটি কবিতায় তিনি ধ্রুবপদের পুনরুল্লেখ ছাড়াই এক বিশেষ সুরে গেয়ে শোনাতে শুরু করেন। এর মধ্যে কৃষ্ণকলি গানটিও রয়েছে। 1931 সালের এই দিনে জন্মগ্রহণ করেন পুষ্টি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবির। তিনি রন্ধন বিষয়ক বইগুলির জন্য বিখ্যাত। সিদ্দিকা কবির রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে রান্না, খাদ্য পুষ্টি, খাবার দাবার চর্চা, পুষ্টি ও খাদ্য ব্যবস্থা, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, বাংলাদেশি কারি কুক বুক প্রভৃতি। রান্না কেবল নেহাত প্রয়োজন নয়, এটি একটি শিল্প, এই ধারণাটি প্রতিষ্ঠিত করেছেন সিদ্দিকা কবির। দর্শক, বলছিলাম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।